আজকের আলোচনায় বন্ধু আব্দুর রাজ্জাক, যদিও আমাদের আলোচনায় ফর্মালিটি রাখা উচিত, মানে তুমি যেহেতু আমার কাছের বন্ধু, তোমাকে এভাবে তুমি করে বলাটাও একটু তারপরে তুমি আসলে এতই কাছের যেখানে আসলে কোনোভাবেই আপনি বা আসতেছে না আর কি মুখে। না, না, একেবারে আমাদের মানে এই বিষয়টা আসলে সবাইকে একটু ক্ষমা সুন্দর চোখে দেখতে হবে। রাইট। ওকে, থ্যাংক ইউ। তো আমরা, তুমি আর আমি যে উদ্দেশ্য এখন করতেছি, যে উদ্দেশ্যে আমরা মিলিত হই মাঝে মাঝে অনলাইনে, এটা দর্শকদের উদ্দেশ্যে বলে রাখি, এটা আমাদের জাস্ট ফ্রিল্যান্সিং একটা হবি। আমরা দেশের কথা চিন্তা করি বা মনে করি সবসময় যে দেশের সিস্টেম এরকম হওয়া উচিত, এরকম হওয়া উচিত, এই উদ্দেশ্যে আমরা আমাদের এই গল্পগুজব গুলো ইন্টারনেটে এই দিয়ে রাখি, যাতে যদি কেউ ইন্টারেস্ট পায়, এটাই আমাদের উদ্দেশ্য। এই তো মহৎ উদ্দেশ্য রাইট। আমাদের, আর কিছু। হুম, হুম, হুম। ওকে, আজকে আমাদের বাংলাদেশের সবচেয়ে দুঃখজনক এবং অমানবিক যে প্রাকৃতিক দুর্যোগ, সে ব্যাপারে আমরা খুব স্বল্প সময় কথা বলবো। তো যেটা বন্যা। তো আমার মনে হয় আমি যদি এভাবে বলি যে কি, কেন, কিভাবে এবং করণীয়, এই চারটা যদি আমরা এই ফরম্যাটে যদি কথা বলি, যে বন্যা কি, বন্যা কিভাবে হয় বা কেন হয়, কি কেন, আর এটার করণীয় কি, এবং এটা কিভাবে আমরা করব, এগুলা আর কি, এই বিষয়গুলো যদি আমরা আলোচনা করি, তাহলে তুমি শুরু করো প্রথমে। হ্যাঁ, বিষয়টা হলো যে আসলে কি বিষয়টা, আসলে তো এটা সবাই জানে যে বাংলাদেশ, বাংলাদেশ না, পৃথিবীর সব দেশেই প্রাকৃতিক দুর্যোগ থাকে, প্রাকৃতিক হুম। দুর্যোগ হয়। সেটা এই সময়টা আমাদের দেশে বর্ষাকালে একটা বন্যা হওয়ার প্রবল সম্ভাবনা থাকে। আমিও 1988 এর যে বন্যাটা আমার মনে আছে, 88, 90, 92, 94 পর্যন্ত। তো হুম। আমাদের বাড়িতেও আমরা এই তোমার প্রচুর পানি, মানে অগাধ পানি। আমি এক ঘর থেকে আরেক ঘরে যাইতে আমাদের সাঁকো, মানে চার, আমরা চার বলতাম, সেই চার হুম। ব্যবহার করা হতো। তো রাইট। যে কারণেই হোক, বন্যা হয়, প্রাকৃতিক দুর্যোগ থাকে। তো এখন এবারে হয়তো রাজনৈতিক পরিস্থিতির কারণে আমাদের বাংলাদেশে অনেক মানুষই মনে করতেছে ভারতের সৃষ্ট। এটা মনে করাটা 100% ভুল বা সঠিক, আমি সেদিকে যাব না। আমি শুধু দেখবো যে যেহেতু একটা প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, যে কারণেই হোক, সেটা যদি ভারতের সৃষ্ট হয়ে থাকে, সেটা আসলে পরবর্তীতে এই ব্যাপারে আলোচনা করা যাবে। যেহেতু এটা হয়েই গেছে, এখন হুম। আমাদের করণীয় হলো যে এটার থেকে কিভাবে রক্ষা পাওয়া যায়। করণীয় কি আমাদের, মানে এই এই মানুষদেরকে বাঁচানোর জন্য, এই বন্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, বা এই যে যে বন্যায় যেটা হচ্ছে এখন, যদি আমরা ভারতকে ধ্বংস করে দিই, ভারতের বিরুদ্ধে কথা বলি, তাতে তো আমাদের কোনো লাভ বা ক্ষতি নাই। ঠিক রাইট, আছে, রাইট, আমাদের রাইট। লাভ হবে যদি আমরা এই বন্যার্তদের পাশে যেয়ে দাঁড়াই। এইখানে আমাদের করণীয় কি? তো সে বিষয়ে আমার মনে হয় যে বন্যা কি, এই বিষয়টা অত গুরুত্ব পায় না। গুরুত্ব পায় হলো সেটা যে বন্যাটা কিভাবে মোকাবেলা করতে হবে, এবং আমাদের এখন কতখানি ক্ষতি হয়েছে, কতখানি ভবিষ্যতে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, এবং আমাদের এখন আসলে করণীয় কি, করণীয়টা আমার মনে হয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো আমি মনে করি যে করণীয় বিষয়ে যদি তোমার মতামত একটু আগে শুনি। আচ্ছা, রাইট। তারপর আমি জাস্ট একটা মিনিট সময় নেবো। এটা সত্য কথা যে বন্যা আমাদের আমাদের বাংলাদেশে আমাদের জিনের সাথে, আমাদের মানুষের ঐতিহাসিক ভাবে শত শত বছর ধরে ওতপ্রোত ভাবে এটা জড়িয়ে আছে। তো এটা কি, এটা আসলে বলার জড়িত। অপেক্ষা রাখেন, এটা এত সময় নেওয়ার দরকার নাই। তারপরেও একটা সিস্টেমের মধ্যে আলাপ করার জন্য এটা আমরা করেছিলাম। আমি একটা লিস্ট ইন্টারনেট থেকে দেখতেছি যে কোন কোন সালে বাংলাদেশে প্রচুর বন্যা হয়েছে। তার মধ্যে 1948, 53, 54, 55, 56, 62, 63, 68, 70, 71, 74, 84, 87, 88, তারপর 98, তারপর 99, তারপর 2004, 2007, তারপর 2008, 10, 12। তো এর মধ্যে দেখা গেছে যে কোনো কোনো সময় পর পর 2 বছর বন্যা হয়েছে। ম্যাক্সিমাম টাইমে পর পর 2 বছর বন্যা হয়েছে। যেমন 54, 55 বা 56, 3 বছর, তারপর 62, 63 পর পর 2 বছর, তারপরে 70, 71, 2 বছর, তারপর 87, 88, 2 বছর, তারপর 98, 99, 2 বছর, তারপরে এরকম আর কি। তো এনিওয়ে, এটা সাইন্টিফিক ব্যাপার। আমরা আসলে এখন যেহেতু অত ফ্রিল্যান্সিং হিসেবে বসছি, অনেক সাইন্টিফিক ডাটা আমাদের হাতে এই মুহূর্তে নাই। তো আমরা, তারপরেও এটা বলার উদ্দেশ্য যে এই বিগত, আমি জাস্ট একটু জাস্ট হালকা একটা নলেজের জন্য এই সালগুলা বললাম আর কি।
তারপরে 1991 সালের ঘূর্ণিঝড়ের কথা তো সবারই মনে আছে, 29 এপ্রিল যেই বিশাল ঘূর্ণিঝড়ে সেখানেও বন্যা হয়েছিল। তো এনিওয়ে 2000 তো আমাদের বাংলাদেশে ইদানিং যেহেতু ওয়াটার কন্ট্রোলের জন্য এবং বিশেষ করে বড় বড় নদী কন্ট্রোলে আছে ইন্ডিয়ার মাধ্যমে, এই কারণে বন্যা আসলে মানে যখন ন্যাচারালি হওয়ার কথা তখন হয় না, মানে বেশ বেশ আসলে নিয়ন্ত্রিত বলা যায় এখন। তো তারপরেও এটা খুবই ক্রিটিক্যাল ব্যাপার, যেটা তুমি বললা যে আসলে কেন হয়েছে এটা আসলে এটা ঘেটে আমাদের লাভ নাই, হয়েছে যেহেতু, আর এটা যেহেতু হয় আমাদের এখানে, সেহেতু এটা নিয়ে কিভাবে এটাকে এই এটার প্রতিরোধ করা যায়, আমরা সবাই ভালোভাবে বাঁচতে পারি, এটা হলো মেইন উদ্দেশ্য। দ্যাটস রাইট। তারপরেও মানুষের ভুল ধারণা থেকে আরেকটু করতে চাই, যাতে আমাদের আলোচনার মাধ্যমে অন্তত আমরা যদিও অনেক যেহেতু সময়ের সংক্ষিপ্ততার কারণে অনেক কিছু একসাথে বলবো, মানে অনেক ছোট সংক্ষেপে আমরা বলবো। যেমন ফর এক্সাম্পল বন্যার কারণ, এখন নদীর পানি নিয়ন্ত্রণ মানুষ করতে পারে, কিন্তু পানি যে নদীতে আসবে এবং এটা যে বের হয়ে যাবে এটা তো মানুষ নিয়ন্ত্রণ করতে পারে না, ঠিক না? তো এটা মানুষের হাতে নাই। এখন ইন্ডিয়া ওইখানে আমাদের আল্লাহ এভাবে আমাদের এই জায়গা আমাদের এইভাবে তৈরি করছে যে আমাদের উপর থেকে চারদিকে পাহাড়, আমাদের নর্থে পাহাড়, পূর্বে পাহাড়, উত্তর পশ্চিমে পাহাড়, তো এরকম উঁচু জায়গা। তো ওইখানে যেহেতু বৃষ্টি হলে পানি হলে নিচের দিকেই নামবে, আমাদের দিকে আসবে, তো এটা থেকে আসলে বাঁচার আমাদের কোনো এটা নিয়ে আমাদের চিল্লাচিল্লি করে আসলে পথ নাই, লাভ নাই। আর বৃষ্টি এবং প্রাকৃতিক যে কোনো কিছুই, বৃষ্টি হোক বন্যা হোক, সবই আসলে প্রাকৃতিক, যেটা আমাদের আমরা এর কাছে অসহায় এবং এটা নিয়ে গালাগালি করে কোনো লাভ নাই এবং এত সমালোচনা করে লাভ নাই। আমরাও যদি ইন্ডিয়ার জায়গায় থাকতাম হয়তো বা আমরা আমাদের প্রয়োজন মতো বাদ দিয়ে তারপরে আমাদের কাজ আমরা ছাড়তাম। তো তারপরেও হ্যাঁ, ন্যূনতম একটা আন্ডারস্ট্যান্ডিং আমাদের করা উচিত, সেটা হলো যে অন্তত তারা যেন এই পূর্বাভাস গুলা এবং তাদের পরিস্থিতি গুলা আমাদের সাথে সবসময় শেয়ার করে, এই আমাদের এখানে পানি বাড়ছে, তোমরা কিন্তু সাবধানে থাকো, বা আমাদের কিন্তু পানি থাকতে হচ্ছে, কোনো আমাদের কিছু করার নাই। তো এগুলা মানে দুই সরকারের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং থাকে, আজকাল তো আর সংবাদ সেকেন্ডের মধ্যে সব জায়গায় ছড়াই যাচ্ছে, তো এমন তো না যে টেলিগ্রাম করে করে দিনের পর দিন ওয়েট করে তারপরে জানাইতে হবে অন্য সরকারকে, সেটা তো না। এটা তো আচ্ছা, এখানে আমি একটু বলি একটু। হ্যাঁ, আমি বলছি কি যে তারপরে আর একটা বিষয় হলো যে এমন সময় বন্যাটা আমাদের হয়েছে যে যে সময়টা আমাদের রাজনৈতিক অবস্থাটা একেবারেই মানে নতুন সরকার একটা আসছে, তারপরে ওনাদের বুঝতে, তারপরে তোমার যে রকমের প্রতিরোধ করা দরকার সেই রকমের সময় কিন্তু আমরা পাই নাই, যার ফলে আমাদের এবারে ক্ষতিটা বেশি হচ্ছে। ঠিক আছে, এটা সরকারকে দোষ দিয়ে লাভ নাই, কারণ ওনারা আসতে একটা অস্থির সময় আইসা তারপরে তোমার হুট করে তারা একটা বন্যার মুখোমুখি হয়েছে, যার ফলে মানে যেটুক হয়েছে ন্যাচারাল। হ্যাঁ, কন্টিনিউ। রাইট, হ্যাঁ তা ঠিক। তো যাই হোক, তারপরেও আমাদের একটা বড় প্রবলেম হলো, বেসিক প্রবলেম হলো আমাদের প্রোপাগান্ডা মিডিয়া এবং ডিজিটাল যে প্রোপাগান্ডা, যেটা আমাদের সবারকে, বাংলাদেশের বিশেষ করে যারা একটু কম শিক্ষিত এবং বাংলাদেশের মানুষ যেরকম একটু সাইন্টিফিক ভাবে ওইভাবে চিন্তা করে না, যেমন বিদেশে তুমি যদি একটা কথা এরকম হুট করে একটা কথা বলবো, সবাই প্রথমে হাসে দিবে। তুমি যদি বলো যে ইন্ডিয়া পানি ছেড়ে দিচ্ছে আমাদের ডুবানোর জন্য, সর্বপ্রথম তুমি যদি এটা একটা ইউরোপিয়ানকে বলো, প্রথমে সুন্দর করে একটা হাসি দিবে। হাসি দিবে কারণ হলো যে এর জন্য এই না, অথবা সে খুব কষ্ট পাবে, কিন্তু তার মানে হলো যে সে হুট করে তোমার এই কথাটা বা আমার এই কথাটা কোনোদিনও একসেপ্ট করবে না। সে প্রথমে কি করবে, আগে ইন্ডিয়া আসলে এটা করছে কিনা, এটা যতক্ষণ পর্যন্ত সে শিওর না হবে ততক্ষণ পর্যন্ত তোমার এই কথা তার হৃদয়ে প্রবেশ করবে না। হম তো এটা হলো মানে সেম, কিন্তু বিচারের ক্ষেত্রেও, এখানে বিচার ব্যবস্থাও একজন ধর্ষককে তুমি যদি ধৈরাও নিয়ে যাও, যতক্ষণ পর্যন্ত তার থানায়, থানা জাস্ট তোমার কাছ থেকে সে বুঝে নেবে, নিয়ে সে তারপরের দিন কোর্টে চালান দেবে, এটা হলো থানার কাজ, নট মোর। এখন বিচার যদি না হয় ততক্ষণ পর্যন্ত বিচারকও কোনোভাবে তাকে ধর্ষক হিসেবে মনেও করবে না, এবং তার যে ইন্টারভিউ নিবে কখনোই সে মন থেকে তাকে দর্শক হিসেবে ইন্টারভিউ নিবে না। এটা হলো সবচেয়ে চমৎকার, মানে আইনের যে চমৎকার একটা বৈশিষ্ট্য এই সমস্ত দেশে আমি। হ্যাঁ, আমাদের সাথে ওদের ডিফারেন্সটা, কারণ আমাদের এখানে আমরা ওই গুজবকে এত মানে গুজব হোক আর যাই হোক, আমরা সাথে সাথেই রিয়াক্ট করি। ইন্ডিয়া পানি না যায় না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইন্ডিয়া পানি থাকতে হায় হায় এই যে এটা করছে, এই কারণে ইন্ডিয়া পানি থাকছে, আমরা বিশ্বাস করে বললাম ও ধর্ষণ করছে, হ্যাঁ ওর তো ধর্ষণের মতো দেখা যায়।
হ্যাঁ ওটা তো দর্শকের মতোই দেখা যায়, এই হ্যাঁ, যে শুরু করে দিল। শুরু করে দিল, দরকার হলে পিটায় মেরে ফেলো সাথে সাথে no problem। তো যাই হোক, এই রাইট। এই কালচার থেকে তো আমাদের অবশ্যই মুক্ত হতে হবে, তাছাড়া কোনো কিছুই সম্ভব না। এনিওয়ে, তো এখন বন্যা নিয়ে যে কথা, যে বন্যা আমাদের এই কি করণীয়, এর মধ্যে কিছু কিছু ব্যাপার আছে যেগুলা ইউনিয়ন পর্যায় থেকে বাংলাদেশের যে কোনো সিস্টেম চালুর জন্য ইউনিট, স্মল ইউনিট থেকে শুরু করে আস্তে আস্তে বৃহত্তর ইউনিটে করা, মানে এই কার্যকরী পদক্ষেপ গুলো ছড়াই নেওয়া, এটা হলো উন্নয়নের সবচেয়ে বড় এই কারণেই কিন্তু ক্ষমতা বা স্থানীয় সরকারের বিকেন্দ্রীকরণ শুরু হয়েছিল, যেটা তোমার এরশাদ কিন্তু এই কাজটা খুব ভালোভাবে করছিল, উপজেলা পর্যায়ে সবকিছু ছড়াই ছিটিয়ে দিয়ে। এটা বেশ ফ্যান্টাস্টিক একটা মহৎ কাজ করছিল, যেটা সারা বাংলাদেশের ইতিহাসে উদাহরণ হয়ে আছে, কিন্তু আমরা সেটাকে কাজে লাগাতে পারি না। এনিওয়ে, এখন ইউনিয়ন পর্যায়ে মনে করো যে একটা জেলার মধ্যে 50টা ইউনিয়ন আছে, তার মানে 50টা ইউনিট। এই ইউনিয়ন গুলাকে ইনফরমেশন সেন্টার প্লাস যে কোনো দুর্যোগের জন্য একটা প্রিপারেশন হল হিসেবে নির্মাণ করা উচিত, মানে প্রিপেয়ার করা উচিত। যে এই ইউনিয়নের মধ্যে যত ইনফরমেশন সেন্টার হোক, তারপরে তোমার বন্যা হোক, ঝড় বৃষ্টি হোক, যে কোনো দুর্যোগ মহামারীতে একটা সেন্টার করা উচিত, যেটা মনে করো 3-4 তলা উপরে, মানে প্রথমে কনস্ট্রাকশনটা এরকম হবে যে পিলার দিয়ে নিচে, যাতে 2 তলা পর্যন্ত পানি উঠলেও কেউ না হয়, এফেক্টেড না হয়। প্রথম 2 তলা মনে করো পিলার রাখলো, তারপরে একটা লিফট থাকলো, আর সিঁড়ি তো থাকবেই। তার উপরে যে তুমি স্কুল করো, হাসপাতাল করো, অফিস করো, আদালত করো, ও তার উপরে যে করো, 3 তলা থেকে করো। তো এইভাবে যদি এই ইনস্ট্রাকশন গুলা থাকে, তাহলে কিন্তু সারা জীবনেও আর কোনোদিন কোনো এফেক্টে কেউর কোনো প্রবলেম হচ্ছে না। কারণ তোমার ইনফরমেশন সেন্টার যদি চালু থাকে, ফর এক্সাম্পল যেটা বললাম, একটা জেলা বন্যা আক্রান্ত হয়েছে, যে কোনো জেলায় হোক, তার 50টা ইউনিয়ন আছে, 50টা ইউনিয়নের 50টা ইনফরমেশন সেন্টার যদি অ্যাক্টিভ থাকে, তাহলে আমরা সব, মানে মুহূর্তের মধ্যে সব খবর পাচ্ছি, যোগাযোগ করতে পারতেছি, ইনস্ট্রাকশন দিতে পারতেছি, এবং ইনস্ট্রাকশন দিয়ে তাদের প্রয়োজন মতো আমরা আমাদের সাহায্য পাঠাতে পারতেছি। তো এখন এই কাজটা কিন্তু 2000 সালে, মানে স্বাধীনতা হয়েছে 71 সালে, তারপরে ধরো আমরা ধরলাম যে 30 বছর মাফ করে দিলাম, কিন্তু 2000 সাল থেকে 2024 সাল পর্যন্ত যারা এই বন্যা নিয়ন্ত্রণ এবং প্রাকৃতিক দুর্যোগ ডিপার্টমেন্টে ছিল, তারা এই কাজগুলা কেন করে নাই, তাদের সবাই লিস্ট করে ডেকে এনে আমার মনে হয় যে এখন বিনা বেতনে এই কনস্ট্রাকশন করানো উচিত। এটা হলো আমার প্রথম এই টিপ। আর কি করণীয় এর মধ্যে সবাই জানে যে এর জন্য কিভাবে কি করতে হবে। মনে করো যে প্রত্যেকটা স্কুলকে আমরা ওইভাবে নির্মাণ করতে পারি যে প্রথম 2 তলা পর্যন্ত কিছু থাকবে না, তারপর 3 তলা থেকে শুরু হবে, অথবা 2 তলা থেকে শুরু হবে, যেটা কিছু কয়েকটা কাজ ঘূর্ণিঝড় নির্মাণ কেন্দ্রগুলা আগে করছে। কিন্তু এটা তো করছে বাংলাদেশে এ পর্যন্ত সবগুলো প্রজেক্ট কোনো মানে উদ্দেশ্য মানে কি, তোমার উদ্দেশ্যটা ছিল যে তোমাকে দেখায়, মানে তোমাকে চানাচুর খাওয়াবে বইলা নিয়ে যাবে, কিন্তু বাপের কাছ থেকে 50 টাকা নিয়ে মনে করো 10 টাকার চানাচুর কিনা বাকি 40 টাকা তোমাকে দেয়, জুয়া খেলবে। এটাই হলো এতদিনের কাজ ছিল। তো এই জন্য মানে তোমার বাংলাদেশে সবই আছে, বয়স্ক ভাতা আছে, তারপরে পেনশন আছে, এভরিথিং আছে কিন্তু, হ্যাঁ। তারপরে তোমার গ্রাম্য নার্স আছে অসুখ হইলে, হ্যাঁ। তারপরে কমিউনিটি সেন্টার আছে। কমিউনিটি সেন্টার আছে, এভরিথিং আছে, কিন্তু প্রবলেম হলো এগুলো করা হয়েছে জাস্ট শো এর জন্য, কোনো কাজ করতেছে না, লোক নাই, কেউ এটা মানে না। তো সেম একই জিনিস যে আমাদের কিন্তু ঘূর্ণিঝড় সেন্টার গুলা অপর্যাপ্ত ভাবে করা হয়েছে। কারণ যেই মনে করো যে স্কুল তো অনেক স্কুলই ইদানিং বিল্ডিং করছে, ঠিক না? ধরো আমাদের নলেজটেক স্কুলটা অনেক 3 তলা করছে, অনেক কনস্ট্রাকশন করছে, এই সেই। আর একতলা যদি মনে করো 20টা পিলার আর 10 ফিট করে যদি বাড়াইতো, এই 200 ফিট শুধু পিলারের খরচ কতটুকু হইতো? কতটুকু ডিফারেন্স হতো? খুব বেশি না তো, উপরে খুব করতে বেশি না, বেশি খরচ হয় না। খরচ না। হয় না। তাহলে তারা যদি এই প্ল্যান করে সবসময় এরকমই করতো যে যে কোনো প্রাকৃতিক দুর্যোগে আমরা প্রিপেয়ার থাকবো, আমরা এইভাবেই সবগুলো স্কুল নির্মাণ করব, তো অসুবিধা কি ছিল? তাইলেই তোমার মনে করো যে অনেক লোক বেঁচে যাইতো কিন্তু। তারপর ওইখান থেকে তোমার মনে করো উদ্ধারকর্মীরাও, ওইখান থেকে উদ্ধারকর্মীরা, একটা ইউনিয়ন হিসেবে তুমি চিন্তা করো, একটা ইউনিয়নে যদি এরকম কিছু ফ্যাসিলিটি থাকে, তাহলে ওইখান থেকে উদ্ধারকর্মীরা ছড়াই ছিটায় যায় উদ্ধার করে নিয়ে এসে, ওদের কিন্তু কলা গাছে করেও কিন্তু ভাষায় নিয়ে এসে ওই পর্যন্ত নিয়ে আসা যায়। একটা ইউনিয়ন কত বড়, ঠিক না? তোমার মনে করো যে এটা সম্ভব। আর তারপরে এরকম ফ্যাসিলিটি গুলো যদি জীবিত থাকে, তাহলে কিন্তু তোমার এভরিথিং সম্ভব। 50টা ইউনিট যদি একটা ডিস্ট্রিক্টে থাকে, ইউনিয়ন এতগুলা নাই, তারপরে আমি কথার কথা বললাম, একটা ডিস্ট্রিক্টে এতগুলা ইউনিয়ন থাকে না, হয়তো আমাদের ডিস্ট্রিক্টে 5 এরকমই, এনিওয়ে ধরো না, 50। আমাদের যেমন উপজেলায়, সদরপুর উপজেলায় আছে তোমার 9টা ইউনিয়ন, 9টা, ঠিক হ্যাঁ। আছে। তো তো 4টে ইউনিয়নে 4 নং 36,
4 নং 36 বা সর্বোচ্চ 40টা ইউনিয়ন, 40টা। আচ্ছা, লেটস সে মানে 50টা আমাদের হিসেবে ধরো, টোটাল। হ্যাঁ, আরো বড় ইয়াতে ধরো। হ্যাঁ, তো 50টা ইউনিটে তোমার সরবরাহ, প্রতিদিন সরবরাহ নিশ্চিত করা কোনো ব্যাপার না কিন্তু। কারণ জেলা শহর থেকে বা অন্যান্য জায়গা থেকে একটা হেলিকপ্টার নিয়ে সব জায়গায় চক্কর দিবে, বা একটা বা একাধিক হেলিকপ্টার নিয়ে সব জায়গায় চক্কর দিবে, মনে করে দিয়ে 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 যাবে ওষুধ ত্রাণ, ওই জায়গায় সব দিয়ে দিয়ে যাবে। তো এটা একটা ইউনিয়নে একটা না হোক, তোমার একটা ইউনিয়নে পাঁচটা, যদিও 5টা স্কুলও যদি এরকম থাকে, তাহলে কিন্তু তোমার অনেক লোককে বাঁচানো সম্ভব। কারণ বাংলাদেশে একটা জিনিস, যেটা সবাই, আহ, দেখো, পরিস্থিতি ভালো থাকলে কিন্তু হাজার হাজার লোক, কাজ করার লোকের অভাব নাই। কারণ আমাদের তো প্রচুর মানুষ বেকার, তাদের কাজ নাই, কি করবে? তো ভলান্টিয়ারি কাজ করলে কিন্তু তাদের মনটাও ভালো থাকে, তাদের সময়টাও কাটে, প্লাস দেশের মানুষের উপকার হয়। মানে আমাদের কাজ করার লোকের কিন্তু অভাব নাই। তুমি দেখো কিভাবে ঝাঁপায় পড়ছে সাধারণ মানুষ। তো এটাই আমি বলতে চাচ্ছিলাম আর কি। হুম, 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 ঠিক আছে, তোমার এটাও ঠিক আছে। তো আমাদের এবার যে অবস্থাটা আমি দেখলাম, আমি ঢাকাতে বসে যে অবস্থাটা দেখলাম, যে আসলে সিস্টেমের অভাব আমাদের, যেটা বিগত দিনে যেটা হয়েছে, আসলে সিস্টেমের অভাব। কারণ এখানে মনে করো যে 11টা জেলা আক্রান্ত হয়েছে। এখন হুম, 11টা জেলা কিন্তু এট এ টাইম আক্রান্ত হয়নি। না। এখন 11টা জেলার প্রথমে মনে করো 2টা 3টা জেলা আক্রান্ত হয়েছে, সাপোজ ফেনী আক্রান্ত হয়েছে প্রথমে, আমি যদি ধরি ফেনী আক্রান্ত হয়েছে। এখন আমার যদি সব যদি প্রশাসনিক ভাবে ওইভাবে স্ট্রং থাকতো, যে তোমার আহ, আমি কিন্তু ঢাকা থেকে জানি না যে ফেনীর কোন অঞ্চলটা আগে আক্রান্ত রাইট, হয়েছে, আমি রাইট, কিন্তু এটা জানি রাইট, না। ঠিক রাইট। আছে, এটা জানে কে? ওই সংশ্লিষ্ট ইউনিয়নের, সংশ্লিষ্ট উপজেলার ইউনিয়নের, এরা জানে, উপজেলার টিউনো জানে। তারপরে এই যে ধরনের যারা প্রশাসনিক কর্মকর্তা আছে এরা কিন্তু জানে। তারপরে তোমার গ্রাম পর্যায়ে প্রশাসনিক কর্মকর্তা আছে না, যেমন তোমার দফাদার, চকিদার, তারপরে তোমার ওই যে কি বলে ওইটাকে, সাধারণ মানুষও আছে, চেয়ারম্যানের। তোমার মনে করো যে, হ্যাঁ, হ্যাঁ। চেয়ারম্যানের যে সচিব। না, তুমি রাইট। নর্মালি প্রশাসনিক ভাবে সবসময় তো আর সব ইয়ে যায় না, যেমন এবার কোনো সরকার ছিল না, কোনো রাইট, রাইট। উপজেলা চেয়ারম্যান বা মেম্বার এরা কিন্তু এবার ওইভাবে ইয়ে করে না। তো এবার এদের দায়িত্বটা যদি ওইভাবে করা হইতো, যে প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী যারা আছে, এরা যদি ওইভাবে একটা ইউনিট তোমার বন্যা নিয়ন্ত্রণ কমিটি করে তাদেরকে সিলেক্ট করা থাকতো আগের থেকে, তাইলে কিন্তু এই পর্যায়ে যাইতে পারতো না। তোমার একটা ইউনিয়নের থেকে মানুষজন আনা, আমার মনে হয় একটা 2টা 5টা 10টা গ্রাম থেকে মানুষজন আনা খুব বেশি লোকের দরকার পড়ে না। তোমার 10টা নৌকা নিয়ে যদি শুধু আনা নেওয়া করে 10টা বোট নিয়ে, এখন কিন্তু ইঞ্জিন ইঞ্জিন চালিত বোটের অভাব নাই, বিশেষ অভাব করে নেই, ওই রাইট, রাইট। অঞ্চলটা। হ্যাঁ, ওই অঞ্চলটা কিন্তু অভাব নাই। এখন এই এই মর্মে যদি তোমার একটা ইউনিয়নের একজন পিওনো আজকে মনে করো বন্যা হলো, আমি রাত্রে যদি ঘোষণা করে দেই যে এই অঞ্চলে যত ইঞ্জিন চালিত নৌকা আছে তোমরা সব নিয়ে তাদেরকে উদ্ধার করো, একজন অন্য কোনো কাজে যাইতে পারবে না। ঠিক আছে, প্রথম কাজ তো উদ্ধার করা। রাইট, প্রথম কাজ উদ্ধার করা, উদ্ধার করে তাদেরকে উঁচু স্থান, যেখানে অন্য থানায় বা অন্য উপজেলায় যেখানে উঁচু স্থান আছে, তোমরা সেখানে নিয়ে যাও তাদেরকে। স্কুল এখনকার বেশিরভাগ স্কুলে কিন্তু তোমার 4তলা 5তলা 6তলা করে, গ্রাম রাইট, অঞ্চলেও রাইট, কিন্তু তাই। রাইট, রাইট, ঠিক আছে, তাইলে কয়টা স্কুল লাগে? তুমি সব কয়টা স্কুল ইউজ করো, যে কয়টা স্কুল লাগে সব কয়টা স্কুল ইউজ করো প্রয়োজনে। ঠিক আছে, তাইলে তুমি যদি এই যে কবে ঢাকার থেকে লোক আসবে, কবে কেন্দ্রের থেকে লোক যাবে, এইদিকে না তাকায় তুমি যদি প্রশাসনিক ভাবে এইভাবে ওইখানে যে বন্যা নিয়ন্ত্রণ কমিটির লোক আছে, সমাজ সেবার সমাজ কল্যাণের লোক আছে, টিউনো মিলায় যদি এই উদ্যোগটা নিত, অন্তত তাদের উদ্ধার করার উদ্যোগটা আগে নিত, তাহলে কিন্তু এত মানুষ হতাহত হইতো না। ঠিক আছে, তাইলে আমাদের কিন্তু, হ্যাঁ, আমাদের প্রথম কাজ হইলো এরকম, যেখানে যেখানে তৃণমূল এলাকায় যে এইরকম যে বড় বড় প্রাকৃতিক দুর্যোগ হয়, সেখানে যে প্রশাসনিক কর্মকর্তারা থাকে তাদেরকে অ্যাক্টিভ থাকা, তাদেরকে এই ব্যাপারে উদ্যোগ নেওয়া। ঠিক আছে, তারপরে হলো তোমার এই যে এখন প্রচুর খাবার যাচ্ছে আমাদের এলাকার থেকে, প্রচুর খাবার যাচ্ছে, এই খাবারগুলো নিয়ে যাওয়া এট এ টাইম, মনে করো অনেক একটা ওই রাস্তার মধ্যে জ্যাম হয়ে বসে রয়েছে, যাইতে পারতেছে না তারা। এখন আমি এইখান থেকে প্রচুর খাবার জমা করে নিয়ে গেলাম, আমি ওইখানে পৌঁছতে লাগতো আমার 3 দিন। এই 3 দিনে তো লোক তিন মরে দিনের শেষ। মধ্যে 300 লোক মরে শেষ, হ্যাঁ। হ্যাঁ, মরে শেষ। আচ্ছা, আরেকটা তাইলে আমার ইম্পর্টেন্ট তো বিষয়, এটা আরেকটা ইম্পর্টেন্ট হম, বিষয়, সরি আমি একটু ইয়া করলাম, সেটা হলো বলো যে বলো। এই মৃত্যু নিয়ে। কারণ এই হুম, বন্যায় যে ক্ষয়ক্ষতি হয়েছে এটা কিন্তু মিডিয়াতে এখনো আসছে না। তো হুম, এটা একটা উদ্বেগের বিষয়, যেটা আমি আরো দু একজনের কাছে চলো। ইন্টারনেটে, এই ইন্টারনেট মিডিয়ার মাধ্যমে বিভিন্ন আলোচনায় অলরেডি আমি শুনতেছি যে আসলে মিডিয়াটা বিগত 20 বছরে এতই
মানে মিডিয়াটা এতই মানে অযোগ্য যে তারা তাদের কোনো স্ট্যান্ডার্ড নাই। হ্যাঁ, তাদের কোনো স্ট্যান্ডার্ড নাই, তাদের কোনো এডুকেশন নাই, তারা একবারেই টু মাচ পাচাটা আর কি। তো তুমি দেখো যে এরকম একটা প্রাকৃতিক দুর্যোগে হুট করে এক রাতের মধ্যে যেরকম পানি আসছে, আমার মনে হয় যে এটা রাইট ইনফরমেশন মিডিয়া প্রকাশ করছে না। তো এটা তো অবশ্যই একটু, এটার একটাই আছে, যদি তুমি চরম দেশপ্রেমিক হও তাহলে কিন্তু অবশ্য অনেক সময় আছে যে এটাকে একটু নিয়ন্ত্রণের মাধ্যমে প্রকাশ করা দেশের জন্য ভালো, যাতে দেশে অরাজকতা না সৃষ্টি হয়। সেটা অবশ্য একটা কারণ আছে, কিন্তু তারপরে অন্তত মানে আমার কথা হলো যে এরকম সংবাদ আমরা প্রকাশ না করি যে ভারতের নদী বাঁধ ছেড়ে দিছে, বাংলাদেশে বন্যা হয়েছে। এই যে এইভাবে যে মানুষকে ভুল ইনফরমেশন অথবা আননেসেসারি ইনফরমেশন দিয়ে টার্গেটেড যে যেটা জার্নালিজম। করা দরকার, রাইট, যেটা করা দরকার সেখানে ফোকাস না করে অন্য একটা জায়গায় ফোকাস করা। অন্য একটা জায়গায় ফোকাস রাইট। করে। তো এরকম সংবাদ, তারপরে তোমার মনে করো বৈদ্য ভিক্ষু, সে ত্রাণ দিতেছে, এটারে ফলো করে পত্রিকায় ছবি দিচ্ছে। হ্যাঁ, তারপর মুসলমানদের হিন্দু মন্দিরে, মসজিদে আশ্রয় যায় দিচ্ছে। হ্যাঁ, হিন্দুর মসজিদে যায় আশ্রয় হিন্দুর নিতে, আশ্রয় নিচ্ছে। এইটাকে প্রচার এটা করা। কোনো খবর হইতে পারে? আমার না মনে না না, এটা কোনো খবর হইতে পারে না, না। আমার মনে হয় এই আমাদের অনুষ্ঠানের মাধ্যমে একটা মেসেজ আমরা দিতে পারি যে এই ধরনের সাংবাদিক যারা, তাদেরকে সরাসরি জেলে নেওয়া উচিত। এবং তারা, মনে করো যে তারা সাংবাদিকতার নামে যে এই যে যে এই অপব্যবহার মিথ্যাচার করছে, বা, হ্যাঁ মিথ্যাচার হ্যাঁ হ্যাঁ করতেছে হ্যাঁ। এবং অপব্যবহার করছে, এবং এটার যে ক্ষয়ক্ষতি তো অবশ্যই আছে, এটার তো এফেক্ট আছে, ঠিক না? তো এইটার ক্ষতিপূরণ দাবি করে ওদেরকে জেলে নেওয়া উচিত। ডিরেক্ট জেলে নেওয়া না দেওয়া, এটা বোকার মতো বলাটা ঠিক না। মানে আমি বলতে চাচ্ছি যে এদের বিচার হওয়া উচিত, এবং অন্তত এই ক্ষতিপূরণ না, গুলো তোমার তাদেরকে কথা ঠিক আছে, মানে দাবি করা উচিত। আমার বিষয়টা হলো যে ঠিক আছে, এটাও সত্য, ঠিক আছে, হিন্দুর মসজিদে তোমার হিন্দুরা আশ্রয় নিচ্ছে, ঠিক আছে, এটা গুড, না, ভালো কাজ। না কেন? কিন্তু এটা তো আমার কথা হলো প্রচার যে করার কোনো কাজ না। প্রচার করার এটা কোনো তো কিছু প্রচার নাই, করার না। সেটাই। এইটা প্রচার করার চেয়ে বরং আরো প্রচার করার জিনিস আছে, যে ওই মৃধাডাঙ্গি গ্রামে এই লোকগুলি ইয়ে পায় নাই, সেটাকে তোমরা দেখাও, রাইট, সেটাকে রাইট, দেখায়, সেটা রাইট। প্রচার করো। এই আমার মুহূর্তে কথা যেটা হলো এই দরকার ইনফরমেশন থেকে তো একটা উপকার হচ্ছে না, না, রাইট, মানে এক পয়সার কোনো উপকার হচ্ছে না এখানে। উপকার হচ্ছে না, এটার তো দরকার নাই আমার। এটা কোনো ফালতু মানে না, এটা ফালতু। তো কোনো, হ্যাঁ, এটা তো কোনো ফালতু। হ্যাঁ তো হ্যাঁ। এটা তোমার এটা শুধু সংবাদ মাধ্যমকে আমি শুধু এইটা বলবো কেন, এখন সংবাদ খুললে দেখা যায় যে অমুকের নামে এতগুলি কেস, অমুকের, আরে বাবা, কেস যেটা হইতে হবে তাকে সেটাই। ধরে নেওয়া যাবে, এটা আমাদেরকে জানানোর বিচার কি কি হয় আছে? ওইটা খুঁজে বের কর, যে আসলে বিচার হয়েছে কি হয় নাই। হ্যাঁ, যদি না হয় সেটা প্রচার করো, যে অমুকের হ্যাঁ, নামে সেটা। কেস করা উচিত ছিল, করে নাই, এটা হুম, প্রচার করো, ঠিক আছে। অথবা এটা কেস করছে কিন্তু বিচার হইলো না, হুম, এটা করো। অথবা করো যে অমুকে এই অপরাধ করছে, অপরাধ করছে, তার ফাঁসি হয়ে গেল আজকে, তাহলে মানুষ বুঝবো যে হ্যাঁ, এই অপরাধ করা যাবে না, এটার পরিণাম ফাঁসি। ঠিক হুম, আছে। এখন তুমি যদি খালি কেস খুঁজতেছে এটাই যদি প্রচার করতে থাকো, তাহলে তো তুমি মানে সেই পাচাটাই রয়ে গেল। ঠিক আছে। অবশ্যই। আর তো হ্যাঁ ওইটাই একটা এই সেটাই যে সাংবাদিকরা এখন এই মুহূর্তে একটা অন্যরকম ভূমিকা নিচ্ছে, এটা কিন্তু একটা শঙ্কার বিষয়, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। আর একটা হলো যে ইন্টারনেট, দেখো এই যে এখন ডিজিটাল যুগ গেল, আগের যুগের কথা আর বলে লাভ নাই, তারপরেও মানে কি দুঃখ লাগে যে এরকম দুর্যোগ ব্যবস্থাপনার একটা মন্ত্রণালয় আছে বাংলাদেশে, অথচ তারা এমন কোনো সিস্টেম করে নাই, একটা ওয়েবসাইটও করে নাই, একটা অ্যাপও করে নাই, যেখানে মানুষ নিয়মিত রিপোর্টিং করতে পারে, ছবি আপলোড করতে পারে, বা প্রয়োজনটা কোথায় ম্যাপিংটা করতে পারে, যাতে মানুষ সরাসরি মোবাইল নিয়ে দেখে দেখে ওই ওই সমস্ত জায়গায় ত্রাণ নিয়ে ব্যক্তিগত পর্যায়ে মানুষ ওইখানে যাইতে পারে, পৌঁছায় যেতে পারে। এরকম কিন্তু কোনো ব্যবস্থা নাই। এটা না, কোনো খুবই ব্যবস্থা নাই। লজ্জাজনক বিষয়। তা আমার মনে হয় পূর্ববর্তী সকল দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীদের এবং তাদের সচিবদের, বা আরো 10 জন করে মানে উচ্চ পদস্থ টপ 10 বা টপ কয়েকজন অফিসিয়ালদের ডেকে 2000 সালের পর থেকে যত আছে, ডেকে তাদেরকে বিনা বেতনে সারা জীবন এই কাজ করানো উচিত। হ্যাঁ, বিশেষ করে এই কনস্ট্রাকশন কাজগুলো আর কি, রাইট। মানে অফিসিয়াল কাজ তবে না, কনস্ট্রাকশন কাজ। হ্যাঁ, কনস্ট্রাকশন, তবে একটা আশার বিষয় হলো, বাংলাদেশে কিন্তু এই প্রথম না, বিগত দিনে যত ইয়ে হয়েছে আমার মনে আছে, গত বছর না তার 2022-এও একটা
এই সুনামগঞ্জ, তারপরে তোমার সিলেটের অঞ্চলটা রাইট বন্যাক্রান্ত রাইট, হলো। হ্যাঁ, এই যে আমাদের খোকন হ্যাঁ, রাজে ত্রাণ দিতে গেল। হ্যাঁ, খোকন রাজে গেল। হ্যাঁ, তো হুম, আমাদের এই যে যে সবার মধ্যে দল বল নির্বিশেষে মানে মানুষের এই সমস্ত মানুষের পিছনে দাঁড়ানোর, পাশে দাঁড়ানোর যে মানসিকতা, এইটা হুম, কিন্তু তোমার স্যালুট করার মতো। এটা এইটা এটা কিন্তু চমৎকার, হ্যাঁ। অস্বীকার করার কায়দা নাই হুম, যে তুমি দেখো যে টিএসসির মতো জায়গায় বসেও কিন্তু 3-4 কোটি টাকা তারা সংগ্রহ করে ফেলতেছে। মানুষ রাইট, কিন্তু হ্যাঁ, ওই যে বান্ডেল বান্ডেল কোথায় দিচ্ছে, কাকে দিচ্ছে, এই হিসাব না করে দিয়ে দিচ্ছে। দিয়ে দিচ্ছে, হ্যাঁ। ঠিক আছে, দিয়ে দিচ্ছে। তো এই যে যে মানুষের একটা মানবিকতা, মানে এই সেক্টরে অন্তত মানে দুর্যোগে পড়লে মানুষকে সাহায্য করা। এখন আমি সাহায্য করলাম, কিন্তু সাহায্যটা যদি আমি সঠিক উপায়ে ওইখানে না নিয়ে যাইতে পারি, আমি সঠিক মানুষদেরকে না দিতে পারি, তাইলে কিন্তু এটা একটা ব্যর্থতার জায়গা। আর এটা খুবই এই ব্যর্থ, এটা ব্যর্থতার খুবই ব্যর্থ। হ্যাঁ, আর এই খুবই। হুম, ব্যর্থতার জায়গাটার দায় কিন্তু এই প্রশাসনিক যারা তাদের উপরেই যায়। ঠিক আছে, সেটা অবশ্যই অবশ্যই। তোমার সরকার হোক অথবা আসলে তো সরকার বাংলাদেশে ফ্যাক্টর না, সরকার হলো তোমার এই যে উপদেষ্টা যারা আছে এখন, এরা হয়তো 15-20 জন আছে। এখন এরা বাংলাদেশের কতটুকু কি জানে? তারা কিন্তু খুব রাইট, বেশি হ্যাঁ, কিছু হ্যাঁ। জানার কথা না। জানেও না, জানে তাদের কারা? ওরকম হ্যাঁ, ইয়াও নাই। হুম, জানে কারা? যারা হলো তোমার কর্মকর্তা কর্মচারী, যারা প্রশাসনিক লেভেলে আছে, যারা সচিব লেভেলে আছে, যারা তোমার যেমন চেয়ারম্যানেরও একজন সচিব থাকে, ঠিক আছে, হুম, সেক্রেটারি যাকে বলা হয়, সেও কিন্তু জানে। ঠিক আছে, হুম, যে একটা চেয়ারম্যান, একটা ইউনিয়নে দেখা গেল একটা চেয়ারম্যান 5 বছর পর পর চেঞ্জ হয়, কিন্তু সচিব কিন্তু থাকে সারা জীবন। ওই হুম, হুম, সচিব হুম, কিন্তু জানে যে কোথায় কি আছে। হ্যাঁ, তা হুম, এদেরকে আরো অ্যাক্টিভ দিতে হবে। আমার আমার কথা হলো ফোকাসটা ওইদিকে দিতে হবে, এদেরকে ভালো হুম। হইতে হবে। এই যে তোমার এখন যে কাজগুলি হয়, তুমি মনে করো যে কোনো উদ্যোগ কি একজন মন্ত্রী নেয়, একজন এমপি নেয় না। না। যে কোনো উদ্যোগে কিন্তু নেয় তাদের তাদের সচিবরা, তাদের সেক্রেটারিরা, হুম, ফোকাসে থাকে তারা। রাইট কেস রাইট কিন্তু রাইট। হয় তাদের নামে, কেস কিন্তু হয় মন্ত্রীর নামে, অপরাধ করে মন্ত্রী, হ্যাঁ টাকাও খায় মন্ত্রী, এটাও ঠিক আছে। হুম, কিন্তু তাদের সচিবরাও তো এর পিছনে থাকে। এদের তো কোনো কিছু মানে এদের, আমার না, পুরো টার্গেটটা সিস্টেম, হলো তার এখানে। সাথে যত লোক আছে পুরো সিস্টেমটা এর হুম। সাথে অ্যাটাচ যারা হ্যাঁ, আছে জড়িত। এরা তো সবাই জড়িত। এটা তো ঠিকই আছে, একজন টান দিলে সবাই আসবে, এটাও ঠিক আছে, হ্যাঁ, কিন্তু হ্যাঁ। আরেকটা বিষয় হলো যে আমরা কি করতে পারি, এটা অবশ্য আমরা মোটামুটি সবারই একটা আইডিয়া আছে যে আমরা এই করতে পারি, কিন্তু আমাদের কেন এটা যত তাড়াতাড়ি করা সম্ভব একটা ফিক্স সিস্টেম। ডক্টর ইউনূস একটা হুম, প্রফেশনাল কথা বলছে, যেটা আমার কাছে হুম, ভাল লাগছে। আসলে কথাটা ওইরকমই, যারা ব্যবসায়ী তারা এই বিষয়গুলো ভালো মতো বুঝে। সেটা হলো কি, যে আমাদের মেশিনটা আগে ঠিক করতে হবে। মেশিন যদি ঠিক মতো চলে তাহলে যে কোনো সময় যে কোনো কাজ করা যাবে। তো বিষয়টা ওইটাই, যে আমাদের এই সিস্টেমটা যদি আমরা ফিক্সড করি, আমাদের ইনফ্রাস্ট্রাকচার যদি ঠিক থাকে, সব সিস্টেম যদি ফাংশন করে, মনে করি রিপোর্টিং সিস্টেম বলো, তারপরে এই এই প্রচার সিস্টেম বলো, তারপরে ইনফ্রাস্ট্রাকচার যেগুলা, তারপর যোগাযোগের সিস্টেম বলো, তারপরে স্থান যেখানে বেসিক্যালি যেখানে তোমার কেন্দ্রগুলা, আশ্রয় কেন্দ্রগুলা, সেখানে ঠিকমতো স্যানিটেশন, তারপরে সেখানে ঠিকমতো বাথরুমের ব্যবস্থা, তারপরে সেখানে হেলথের যেই স্ট্যান্ডার্ড পর্যায়ে স্বাস্থ্যের ব্যবস্থা, সবসময় ডাক্তার থাকা, খাবার পৌঁছায় দেওয়া, রান্নার ব্যবস্থা, এগুলো সব ফিক্সড করে দিলে হয় কি, যে কোনো সময় যে কোনো দুর্যোগ আসলে সিস্টেমের মাধ্যমে করে, তাইলে আর মনে করো যে এই, তাহলে আমরা এই 20 বছর, আমরা এই 50 বছর ধরে কি করতেছি, ঝড় আসতেছে, ঝড়ের পরে আমরা দৌড়ায় যায় যে যার মতো যতটুকু পারতেছি আমরা রিপেয়ার করার চেষ্টা করতেছি। আরে ভাই, আমরা তো ঝড় যেদিন প্রথম আসলো তারপরের দিন থেকেই তো আমাদের তাড়াতাড়ি করে বের করতে হবে কোন কোন সময় ঝড় আসে, কোন কোন সময় ঝড় আসতে পারে, ঝড় আসলে কি কি আগে করে রাখলে ঝড়ের পরবর্তী কাজগুলো ইজি হবে। এটা তো প্রথম পাঁচ হুম, বছরের মধ্যে করা উচিত। অথচ এটা কেউ, হুম। কোনো সেক্টরে এই কাজগুলা কেউ করে না, কারণ দেশের করে নাই। নেতা, একজন অ্যাম্বিশাস নেতা দরকার, যে দেশের মানে ফিউচারের কথা চিন্তা করবে। কোন সব নেতাই মনে করে এটা আমার দেশ, ওই মনে করো যে রাজনীতির মধ্যে ঢুকে গেলে ওই প্রতিদিনের চক্রে, মানুষের চক্রে পইরা মানে ফিউচারটাকে, ফিউচার প্ল্যানকে এরা হারাই ফেলে। আর বাঙালি আমরা তো বুঝোই, আমরা তো আছি, আমরা আমাদের মতো তো খুব এটা একটা বড় সমস্যা আর কি। তো এই গঠনটা, আমাদের স্ট্রাকচার গঠনটা ভেরি ভেরি নেসেসারি। আর যেটা বললাম যে আহ, এটা আমাদের যে এখন এই যে হেল্প গুলা, আমরা ফান্ড গুলা উঠতেছে, এগুলোকে আমরা সঠিকভাবে যাতে কাজে লাগাতে পারি, এবং এই ইনফ্রাস্ট্রাকচারটা এখন থেকে আমাদের এই বিল্ড করে শুরু করে দেওয়া উচিত 2-1 মাসের মধ্যেই। এটা আর কি একটা পরামর্শ।
হ্যাঁ, তবে আমার এটা অনুরোধ থাকবে যে এখন যারা আছে আহ, বিশেষ করে এই দিকটা যেন বেশি নজর দেয়, ওই যে নেতাদের বা 5 বছরের ম্যান্ডেট নিয়ে এসে তোমার মন্ত্রী হয়ে তারা ইচ্ছে মতো মানে তাদের অপকর্ম যাতে না করতে পারে। এইদিকে যারা এই যে যারা তাদের দিকে যারা চালায়, বিশেষ করে আমলা যারা আছেন, যারা সচিব আছেন, আমি মনে করি এরা যদি দেশপ্রেমিক হয় তাহলে দেশ অবশ্যই ভালো হতে পারবে। হুম ঠিক আছে, একজন মন্ত্রীকে যদি আমি সুযোগ না দেই, হুম ঠিক আছে, আমি যদি আমি আমি থাকবো সারা জীবন আর মন্ত্রী থাকবে 5 বছরের জন্য, তাকে যদি আমি সুযোগ না দিই তাহলে সে সুযোগ রাইট পাবে রাইট কোত্থেকে? পাবে কোত্থেকে? ঠিক আছে, আমি যদি আমার অধিকারকে বুঝতে পারি যে আমার ক্ষমতা কতটুকু, মন্ত্রীর ক্ষমতা হুম কতটুকু, আমার ক্ষমতা কতটুকু, তাইলে ওই মন্ত্রী আমার উপরে অবশ্যই করতে পারবে না, ইলিগাল কিছু করতে পারবে না অন্তত। ঠিক আছে, যে রাইট রাইট আমি রাইট যেটা লিগ্যাল সেটা করব, মন্ত্রী যেটা লিগ্যাল বলবো আমি সেটা করব, সে আমার বস, ওকে আমি মানি সে আমার বস। কিন্তু বস বলে ইলিগ্যাল কিছু আমাকে চাপাই দিবে, আমি যদি সেটা মাইনে নেই তাইলে তো সে মানে এখানে তার তাবেদারি করা হলো, সেটাই এখানে তো সেটাই। আমার দায়িত্ব পালন করা হলো না। ঠিক না আছে, না না এই জন্য এই সেক্টরটা যদি উন্নয়ন হয়, এবং আশা করি যে এই সরকার যদি এদিকে নজর দেয়, এই হুম সরকার যদি দীর্ঘমেয়াদী থাকে এবং এই সরকার যদি এদিকে নজর দেয়, তাহলে এই চেঞ্জটা আসবে বাংলাদেশে। যেমন হুম এখনই তোমার অলরেডি অনেক চেঞ্জ চলে আসছে, ছাত্ররা অনেকটা, আজকেও যেমন তোমার আনসার এই ব্যাপারে হয়তো আরেকদিন কথা বলা যাবে, সময় হুম কম, যে আনসাররা আন্দোলন করতেছিল। এই যে হুম একদিকে মানুষ মারা যাচ্ছে, দেশের এই খারাপ অবস্থা, হুম। সব এক হয়ে গেছে, ওরা ওইখানে সত্যি ওরা বলাই আন্দোলন ঘেরাও করে শুরু আন্দোলন করছে, চিন্তা আন্দোলন করো। করতেছে এখন। এইটা আমি আওয়ামী লীগের যদি বড় নেতা হই, তাও আমি হুম, বলবো যে এরা মানে অপকর্ম করছে, এরা তাই অপরাধী। তো তাই তো তাই তো, ঠিক আছে, অবশ্যই। এদের এখন এমন না যে আজকে চাইতে হবে, আর সময় নাই, সেটাই এমন তো না, সেটাই। তাই না? না এমন তো না। তোরা সারা জীবন চুক্তি ভিত্তিক চাকরি করে আইছিস, হুম তোদেরকে তোরা আরো 10 দিন পরে কর, আরো 1 মাস হুম 2 মাস পরে কর, অসুবিধা কি? তোরা আন্দোলন কর, তারপরে তোরা দেখ, আগে প্রস্তাব কর, তারা না মানলে তারপর তোরা আন্দোলন কর। রাইট রাইট তো তোরা রাইট এই এই বিপদের সময় কিসের আন্দোলন? এটা এটা কেন আন্দোলন? মানে এটা রাইট। হুম। মানে আমি আমি মনে করি অহেতুক একটা দেশে একটা অস্থিরতা সৃষ্টি করা ছাড়া আর কিছুই না। না এটাই এটাই, এটা ঠিক আছে, অবশ্যই, এটা তো এখন কোনো মতে এটা অ্যাকসেপ্ট করার কোনো মানে নাই না এখন। না, আমি যে কোনো ব্যাপারেই হোক, যেটা খারাপ, যেটা মেনে নেওয়া যায় না, সেটা মানার কোনো প্রশ্নই ওঠে না। হুম ঠিক আছে, হুম হুম তারপরে ঠিকই ছাত্রদের ধাওয়া ঠাওয়া খায় মাপ ঠাপটায় তোরা গেলি, তাইলে এখন অনেকে তো লিখতেছে যে মানে ধোয়াই ছিল ভালো, ধুইতে যায় গেল। হুম হুম। এখন তো তোরা রাইট রাইট মানে রাইট রাইট চাকরি নিয়ে তো টানাটানি, রাইট ওই রাইট সেই চাকরি নিয়ে টানাটানি, তাহলে তোরা এই রাইট বোকামিটা রাইট কেন করতে গেলি? রাইট ঠিক রাইট। আছে, হ্যাঁ, এই এটা জন্য ঠিক। এই আমাদের গঠনগত পরিবর্তন দরকার। আর তুমি যেটা আশা করতেছো, আমিও আশা করি যে আমাদের সব ইস্যুর থেকে বেরোয় এসে নতুন উদ্যমে, নতুন চিন্তাধারা নিয়ে আমাদেরকে আগাইতে হবে। মানে আমাদের নতুন কিছু করতে হবে, একত্র হইতে হবে নতুন ভাবে, যেখানে চিন্তাধারায় থাকবে নতুন। হ্যাঁ, ঠিক ওই আছে, পুরো গ্রুপিংটা মানে কেউ একজন এখন বিএনপির একটু ভালো সময়, আওয়ামী লীগের খারাপ সময়, এখন বিএনপি তে কেউ থাকলে সে কলার উঁচা করে মানে খুব দাপটে চলবে, হুম এই হুম কালচারটা হুম, বন্ধ করা উচিত। হ্যাঁ মানে ইয়েস, রাজনীতিতে, এটাই। হ্যাঁ, হ্যাঁ রাজনীতি করলে যে তার আলাদা কোনো ফায়দা নাই, এই বিষয়টা হ্যাঁ, তোমার নিশ্চিত করা উচিত, যেটা তোমার রাইট। সিস্টেমে কোনো ফায়দা নাই। তুমি রাজনীতি করো, দ্যাটস ফাইন, তোমার রাজনীতির কার্যালয় আছে, ওইখানে যে তোমার মত প্রকাশ করো, তোমরা মিছিল মিটিং করো, তারপরে তোমাদের এই মতামতটা তোমরা সংসদে কাজে লাগাও বা তোমাদের প্রতিনিধির মাধ্যমে কাজে লাগাও। তো কিন্তু তোমরা রাস্তাঘাট দখল করবা, ভাঙচুর করবা, আর সব জায়গায় হুম চাঁদাবাজি করবা, তারপর সব হুম, দখল করবা, সব জায়গায় হুমকি দামকি, এবং এটা এটা এই কালচারটা বন্ধ করতে হবে, তাছাড়া এটা সম্ভব না। খুব খুব হুম, জরুরি, এটা খুব হুম। জরুরি, না ছাড়া বাংলাদেশে চেঞ্জ আসবে না তো, না এটা চেঞ্জ কখনোই হবে না। চেঞ্জ আসবে না। হ্যাঁ, আর হুম, আরেকটা এই বিষয় হলো জন্য কি, যে এই হুম, বিষয়ে এই বাংলাদেশে পলিটিক্স, ম্যাক্সিমামই পলিটিক্স কারা করে, যাদের অন্য কিছু করার নাই তেমন, তারা পলিটিক্স করে। তো এই কালচারটা যতদিন পর্যন্ত চেঞ্জ না হবে, ধরো প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যেও একটা বড় পরিবর্তন আনা উচিত তাদের অ্যাক্টিভিটিতে, যে তারা তৃণমূল পর্যায়ে তারা সদস্যগুলা এরকম ভাবে নেবে যারা শিক্ষিত, যারা তাদের নির্দিষ্ট একটা কোয়ালিফিকেশন থাকবে, হয় ইন্টারভিউ নিবে, অথবা তাদের জ্ঞান, হ্যাঁ, মনে করো যে আরো বিএনপি এবং বিভিন্ন শিক্ষাবিদকে নিয়ে বা বিভিন্ন গবেষকদের নিয়ে তারা একটা ইন্টারভিউ বোর্ড করবে, করে তারপরে জেনারেল সদস্য তো সদস্য, কিন্তু যখনই তোমার সদস্যের পরবর্তীতে যখন কমিটিতে যদি কেউ ঢুকতে চায়, তো আমার মনে হয়, সরি,
আমার মনে হয় তখন প্রত্যেকটা রাজনৈতিক দলেরই উচিত একটা মিনিমাম কোয়ালিফিকেশন স্ট্যান্ডার্ড তৈরি করা। তো তাহলে মেনটেন করা, রাইট। মেনটেন করা, হ্যাঁ, তাহলে তোমার এই বিষয়টা অনেক কমে যাবে। ফর এক্সাম্পল, অন্তত অবশ্য শিক্ষিতরাও ক্ষমতা ইউজ করতে পারে, মিস ইউজ করতে পারে বা দেখাইতে পারে, কিন্তু তারপরেও সেটা অন্তত একদিক থেকে একটু বেটার হবে যে তারা, মনে করো যে টপ 10 স্টুডেন্ট, ফর এক্সাম্পল, প্রত্যেকটা স্টুডেন্ট প্রত্যেকটা স্কুলের মানে ছাত্র রাজনীতি কারা করবে, তোমার অবশ্যই 1 থেকে 10-এর মধ্যে রোল নাম্বার থাকতে হবে, কথার কথা। তো তাইলে তোমরা আমাদের দলে চান্স পাবা। এরকম বিভিন্ন এরকম ডাইনামিক কিছু করতে হবে। তাছাড়া সব সময় যারা ভ্যাগাবন, যাদের করার কিছু নাই, যার নাই কোনো গতি, সে করবে রাজনীতি, এই থিমে থাকলে আমার মনে হয় না যে জীবনে কোনোদিন এর উন্নতি হবে আর কি। উন্নতি হবে, রাইট।